হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস আইজ ইউটিউব চ্যানেল। আমার নাম মিলন। আজকে প্রিলিমস পেপারসের আরেকটি ইম্পর্টেন্ট টপিক আমরা নিয়ে এসেছি, সেটা হচ্ছে কি আমাদের ইন্ডিয়াস অয়েল রিজার্ভ নিয়ে। এই টপিকটি আজকে দ্য হিন্দু নিউজ পেপারে এসে দেখতেই পাচ্ছ। এটা যদি আমরা প্রিভিয়াস এর কোশ্চেন দেখি যে কতটা ইম্পর্টেন্ট, দেখো এই কোশ্চেনটি 2025-এই কিন্তু প্রিভিয়াস এর কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করা হয়েছে যে কনসিডার দ্য ফলোইং অ্যাক্টিভিটিস: প্রোডাকশন অফ ক্রুড অয়েল, রিফাইনিং, স্টোরেজ অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ পেট্রোলিয়াম, মার্কেটিং অ্যান্ড সেল অফ পেট্রোলিয়াম প্রোডাক্টস, production of natural gas. How many of the above activities are regulated by the Petroleum and Natural Gas Regulatory Board? দেখো এটা গভর্নেন্স পয়েন্ট অফ ভিউ থেকে কোশ্চেনটা জিজ্ঞেস করেছে, কিন্তু এটা কোশ্চেন কিন্তু পিওয়াইকিউ রিফ্লেকশন 2016 পিওয়াইকিউ রিফ্লেকশন হচ্ছে কি এটি পিএনজিআরপি। এই জন্যই বলা হয় যে পিওয়াইকিউ কতটা ইম্পর্টেন্ট। যদি তোমরা এই পিওয়াইকিউটা জানতে বা যেসব স্টুডেন্টরা এটা কিন্তু অ্যাটেম্প করতে পারোনি, সেটা কিন্তু যদি পিওয়াইকিউ জানতে বা পিওয়াইকিউ অ্যানালিসিস করে আসতে পারতে, তাহলে কিন্তু এখান থেকে প্লাস 2 মার্কস কিন্তু তোমরা নিয়ে যেতে। তো সেই জন্যই বলা হয় যে আমাদের পিওয়াইকিউ রেলিভেন্স কতটা। এটি হচ্ছে আমাদের আজকে নিউজ পেপার এসছে কি ছিল না, ইন্ডিয়া ইজ সাফিসিয়েন্ট স্টকস অফ ফুয়েলস কমোডিটিস গভর্নমেন্ট। দেখো আমাদের গভর্নমেন্ট এখন কি বলছে যে এখন যে ওয়ার চলছে ওয়েস্ট এশিয়াতে, সেটার জন্য আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার কিছুদিন আগেই তিনি বিজ্ঞপ্তি জারি করেছেন, অ্যাডভাইস দিচ্ছেন আমাদের দেশ নাগরিকবাসীকে যে ফরেন ট্রাভেল কাট করতে, যে কিছু কিছু জিনিস আরও কাট করতে, যেমন সোনা সঞ্চয় করতে রেদার দেন আমাদের কেনার থেকে। তো সেরকমভাবেই সেই অ্যাডজাস্টমেন্টেই আমাদের কিন্তু একটা আর্টিকেল আমাদের গভর্নমেন্ট থেকে একটা প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যে সেখানে কি বলা হয়েছে যে আমাদের যে অয়েল রিজার্ভ, অয়েল, গ্যাস, ন্যাচারাল গ্যাস, এলপিজি, এইগুলো যে রিজার্ভ আছে সেটা কতদিন পর্যন্ত না, অয়েলের যেমন বলা হচ্ছে যে 60 ডেজ, ন্যাচারাল গ্যাসের জন্য বলা হচ্ছে 60 ডেজ এবং এলপিজির জন্য বলা হচ্ছে কিন্তু 45 ডেজ। এরকমভাবে একটা প্রেস একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখান থেকে আমরা কিছু এক্সট্রা কিছু জিনিস জেনে নেব, যেটা আমাদের প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু ইম্পর্টেন্ট। তো কনটেক্সট আমরা জানলাম যে আমাদের ওয়েস্ট এশিয়া কনফ্লিক্ট হচ্ছে এবং সেখান থেকে আমাদের যে গভর্নমেন্ট থেকে বিজ্ঞপ্তি দিয়ে হচ্ছে যে হ্যাঁ আমাদের 60 ডেজের ক্রুড অয়েল রিজার্ভ আছে, 60 ডেজের ন্যাচারাল গ্যাসের রিজার্ভ আছে এবং 45 ডেজের এলপিজি রোলিং স্টক আছে। ইন্ডিয়াস এখান থেকে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের অয়েল রিজার্ভস নিয়ে, কারণ এখান থেকে ডাইরেক্ট জড়িত আছে আইইএ। আইইএ কি? এটা হচ্ছে কি আমাদের ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি। এই পয়েন্টটি আমাদের জন্য এক্সামের জন্য ইম্পর্টেন্ট, সেই জন্যই আর্টিকেল থেকে আমরা লিঙ্ক করেছি। এটা স্ট্যাটিক, এটি স্ট্যাটিক পার্ট, কিন্তু আমরা লিঙ্ক করেছি কারেন্টের সাথে। তো চলো শুরু করা যাক, ধীরে ধীরে আমরা জেনে নিই যে আমরা কিভাবে আমরা আইএর সাথে যুক্ত করেছি এটা। ইন্ডিয়া স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ প্রোগ্রাম, এসপিআর। না, এসপিআর প্রোগ্রাম যে স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ প্রোগ্রামটা কখন স্টার্ট হয়েছিল না, টু সেফগার্ড দ্য নেশন এগেনস্ট এক্সটার্নাল সাপ্লাই শকস ইন্সপায়ার্ড বাই দ্য 1991 গালফ ওয়ার ক্রাইসিস। এখন যেমন আমাদের ওয়েস্ট এশিয়াতে যে একটা ওয়ার চলছে, সেরকম যখন গালফ ওয়ার হয়েছিল আমাদের 1991, তখন থেকে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের একটা মাথায় এসেছে যে হ্যাঁ আমাদেরও কিছু স্টক করে রাখা উচিত, যদি যুদ্ধের সময় যদি কারোর উপর আমাদের ডিপেন্ডেন্ট হতে না পারে বা আমাদের দেশ সংকটে না আসতে পারে। ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক কি আছে না, ম্যানেজিং এন্টিটি ইন্ডিয়ান স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভস লিমিটেড আইএসপিআরএল, যেটা ম্যানেজ করে। এটা কোন মিনিস্ট্রির মধ্যে আছে না, মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্টোরেজ টেকনোলজি, এই পয়েন্টটি হচ্ছে আরেক ইম্পর্টেন্ট পয়েন্ট না, ক্রুড অয়েল ইজ স্টোর্ড ইন ম্যাসিভ আন্ডারগ্রাউন্ড আনলাইন্ড রক ক্যারাভেন্স হুইচ আর সেফার অ্যান্ড মোর কস্ট এফেক্টিভ দেন অ্যাবাভ গ্রাউন্ড ট্যাঙ্কস। কোয়েশ্চেন ফ্রেম হতে পারে এই জায়গা থেকে। হাইলি প্রবাবল কোয়েশ্চেন, কিন্তু যদি সায়েন্স অ্যান্ড টেকনোলজি পয়েন্ট অফ ভিউ থেকে দেখি তাহলে কিন্তু কোয়েশ্চেন ফ্রেম হওয়ার চান্স আছে এই জায়গা থেকে, যে আন্ডারগ্রাউন্ডে আমরা কেন স্টক করি। আমি যদি ইউএস এর কথা দেখি, ইউএসএতে কোথায় স্টোর করে, আন্ডারগ্রাউন্ডে, কিন্তু সেখানের যে আমাদের সয়েল স্ট্রাকচার যেটা বলি, যেটা সয়েল স্ট্রাকচার, সেটা হচ্ছে গিয়ে কি না, সেটা যে ন্যাচারাল আন্ডারগ্রাউন্ড সল্ট ক্যারাভেন্স ক্রিয়েটেড ইনসাইড ন্যাচারালি অকারিং দ্য সল্ট ডোমস। তো আমরা এই পয়েন্টে পরে আসবো। তার আগে তোমাদেরকে জানিয়ে রাখা যে আমাদের এখানে যে একটা তোমাদের দেখালাম
যে ইন্ডিয়া ভার্সেস ইউএসএ এখানে যে স্টোরেজ টেকনোলজির ডিফারেন্স কী কী আছে এটা আমরা পরে আসবো। তার আগে জেনে নিই যে স্টোরেজ টেকনোলজিটা আমরা কি ইউজ করছি না, আমরা মাটির তলে আন্ডারগ্রাউন্ড ইউজ করছি রাদার দেন আমরা উপরে। উপরে কেন করছি না, কারণ নিচে আমাদের করাটা হচ্ছে কস্ট এফেক্টিভ। এরপরে আমরা জানবো যে হ্যাঁ, ইন্ডিয়ার সাথে ইউএস এর ডিফারেন্সটা কোথায়। ইন্ডিয়াতে স্টোর করা হয় ইন ইন্ডিয়া ইউজেস ইঞ্জিনিয়ার হার্ড রক ক্যাভার্নস, মানে আমাদের যে ভূগর্ভস্থ এরকম ধরে একটা, এটা হচ্ছে আমরা ধরলাম যে ইউএস আর এটা ধরলাম যে ইন্ডিয়া। ইউএসএ মাটির তলায় যেরকম রিজার্ভ করা হচ্ছে সেটা হচ্ছে কোথায় করছে না, করা হচ্ছে না সল্ট ক্যাভার্নসে। এটা কিন্তু ন্যাচারালি করা হয়। এটা কিন্তু কিভাবে করা হয়, ন্যাচারালি। ন্যাচারালি সিল্ড প্যাক থাকে, সেজন্য আমাদের অয়েল কোথাও বেরোতে পারে না। কিন্তু ইন্ডিয়াতে কি হয়, ইন্ডিয়ার মধ্যে আন্ডারগ্রাউন্ডে আমরা এরকম করে ছোট ছোট করে ইঞ্জিনিয়ার্ড ওয়েতে আমরা ট্যাঙ্ক তৈরি করি আন্ডারগ্রাউন্ডে এবং সেইখানে রিজার্ভ থাকে। এটাই হচ্ছে আমাদের ইন্ডিয়ার সাথে ইউএস এর ডিফারেন্স, স্টোরেজ ডিফারেন্স। ইউএসএ তে কি করা হয় না, আমাদের ন্যাচারালি করা হয় না আন্ডারগ্রাউন্ড সল্ট ক্যাভার্নসে। দিস ক্যাভার্নস আর লোকেটেড মেনলি অ্যালংসাইড দ্য গালফ কোস্ট ইন স্টেটস লাইক টেক্সাস অ্যান্ড লুইসিনা। ইউএস হ্যাজ দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট এসপিআর ক্যাপাসিটি, এটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আচ্ছা, আমাদের যে স্ট্র্যাটেজিক অয়েল রিজার্ভ আছে সেগুলো কোথায় কোথায় আছে, যেমন বিশাখাপট্টনম আছে, কোথায় না অন্ধ্রপ্রদেশে, ম্যাঙ্গালুরু আছে কর্ণাটকে, পাদুর কর্ণাটক। আর ফেজ টু যেটাকে এক্সপ্যান্ড করার জন্য ভাবছে সেটা হচ্ছে চণ্ডীগড় নতুনভাবে খোলার চেষ্টা করছে ওড়িশাতে, এবং পাদুর এক্সপ্যানশনের জন্য সেটা কর্ণাটক। তো এই সাইটগুলো কিন্তু আমাদের মনে রাখা উচিত। এরপরে আমরা আসবো আইএ। এখানে আইএ কনটেক্সটে এসছে কেন, এই আইএ এটা এস্টাবলিশ হয়েছিল, এস্টাবলিশ কবে হয়েছিল 1974। 1974 আমাদের যখন ওয়েস্ট এসে যখন ওয়ার চলছিল তখন এই আইএ এস্টাবলিশমেন্ট হয়েছিল কিসের জন্য না, টু এনশিওর রিলায়েবল অ্যাফোর্ডেবল অ্যান্ড ক্লিন এনার্জি। যে আমাদের যে গ্লোবাল সাপ্লাই চেন সেখানে যদি যাতে ডিস্টার্ব না হয়, স্পেসিফিক্যালি অয়েলের সাপ্লাই, সেটা যদি বন্ধ না হয়, সেই জন্য কিন্তু এই সংস্থাটা ওপেন হয়েছিল। এটা স্ট্যান্ডার্ডস কী কী আছেন না, এদের একটা ম্যান্ডেটরি আছে 90 ডেজ, এখানে মেম্বার হতে গেলে 90 ডেজ অফ নেপ ইম্পোর্টস আমাদের কিন্তু রিজার্ভ থাকতে হবে। ইন্ডিয়ার কিন্তু এই মোমেন্টে কিন্তু ইন্ডিয়ার অ্যাসোসিয়েট মেম্বার কিন্তু পার্মানেন্ট মেম্বার না, তার একটাই কারণ সেটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ার যে আমাদের ক্যাপাসিটি আছে, যে অয়েল রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে গিয়ে কি না 60 ডেজ। সেটা কি হচ্ছে না 60 ডেজ, 90 ডেজ না। এটা হচ্ছে ম্যান্ডেট। এটার আরেকটা ইম্পর্টেন্ট কি আছে, মেম্বারশিপ। তোমাদেরকে বললাম যে এই মুভমেন্টে 32 মেম্বার্স আছে এবং অ্যাসোসিয়েট মেম্বার আছে, তার মধ্যে আছে কি ইন্ডিয়া, চায়না, ইভেন ব্রাজিল অ্যান্ড সাউথ আফ্রিকা। ইট অপারেটস উইদিন দ্য ফ্রেমওয়ার্ক অফ দ্য অর্গানাইজেশন দ্য ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওইসিডি। এটা সেই জন্য আরও বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় ওইসিডি। এটা ওইসিডির মধ্যে কিন্তু অপারেট করে। তো এইগুলো আমাদের আজকে বেসিক বেসিক পয়েন্ট ইনফরমেশন, যে আমাদের গভর্নমেন্ট থেকে যে ডিমান্ডটি করা হচ্ছে যে হ্যাঁ আমাদের যে অয়েল রিজার্ভ থেকে শুরু করে গ্যাস রিজার্ভ থেকে শুরু করে আমাদের এলপিজি রিজার্ভ কতদিনের মধ্যে স্টক আছে, এবং সেখান থেকে আমরা দেখলাম যে আমাদের আইএর সাথে সম্পর্ক কি, এবং আমাদের যে অয়েল রিজার্ভ করা আছে সেটা কে কোন সংস্থা পরিচালনা করে, এবং কোন কোন জায়গায় সেই অয়েল রিজার্ভগুলো আছে। স্পেসিফিক্যালি যে ফেজ টুতে নতুন চালু হয়েছে যেমন চান্ডিকোল এবং পাদুর, দুটো কোথায় আছে না ওড়িশা এবং কর্ণাটক। এবং এই মোমেন্টে আমাদের যে আইএ যে মেম্বারশিপ আইইএ এটা কার ফ্রেমওয়ার্কের মধ্যে আসে না, এটা হচ্ছে ওইসিডি ফ্রেমওয়ার্কের মধ্যে আসে। এবং আই এর মধ্যে ইন্ডিয়ার মেম্বার আছে কি নেই সেটাও জানালাম। ইন্ডিয়া এর মধ্যে অ্যাসোসিয়েট মেম্বার, নট নট এ পার্মানেন্ট অ্যান্ড ফুল টাইম মেম্বার। তার কারণ একটাই কি, আমাদের যে আই এর যে স্ট্যান্ডার্ড আছে সেটাকে 90 ডেজ রিকোয়ারমেন্ট থাকে জয়েল রিজার্ভের জন্য, কিন্তু ইন্ডিয়ার কাছে আছে 60 ডেজ। তো এইগুলো আজকে আমাদের কন্টেন্ট, আর সেম কন্টেন্ট তোমরা কিন্তু বাংলাতেও পেয়ে যাবে।
এই যে সেম কন্টেন্ট তোমরা কিন্তু বাংলাতেও পেয়ে যাবে। তো যেসব স্টুডেন্ট যারা বাংলায় পড়তে চাইছো কারেন্ট অ্যাফেয়ার্স, তোমরা প্লিজ রাইস আইস ওয়েবসাইট ভিজিট করে সেখান থেকে তোমরা কিন্তু বাংলাতেও পড়ে নিতে পারবে এবং ডাউনলোড করে নিতে পারবে। তো এই কন্টেন্ট যদি তোমাদের ভালো লাগে থাকে প্লিজ বন্ধুদের শেয়ার করে দিও। আর অসংখ্য ধন্যবাদ এই সেশনটি অ্যাটেন্ড করার জন্য। থ্যাংক ইউ সো মাচ।